আমি এইখানে দ্রুত সমীর মিত্রের কাছে আসতে চাইবো, যে তথ্য আজকে দুজন গতকালও তারা তথ্য দিয়েছিলেন অপারেশন সিঁদুর নিয়ে। এক হচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং আরেকজন হচ্ছেন উইং কমান্ডার ভূমিকা সিং। স্পষ্ট তারা জানালেন, যেটা আমরা সকাল থেকে আপনাদের দেখাচ্ছিলাম, যে গতকাল রাত্রে যেভাবে পাকিস্তানের তরফে 15টা শহরে বিভিন্ন সেনার ইনস্টলেশনকে টার্গেট করা হয়েছিল এবং সেইটা ভারতে যে সুদর্শন চক্র, যেটা হচ্ছে S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম, সেটা দিয়ে পুরো একেবারে সেটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। এবং তারপরে অন্তত 3টি জায়গায় পাকিস্তানের কাউন্টার অ্যাটাক করা হয়েছে ভারতের তরফে, সেটা হারপি ড্রোন দিয়ে। এবং সেখানে কিন্তু সেখানকার যেটা ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমি এইখানে সমীরদের কাছে আসতে দেবো। সমীরদা, গতকাল এই সম্ভাবনাটা কি জোরালো হয়েছিল বলেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই 10টা সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন? আরেকটা বিষয় হচ্ছে, এই যে 9টা জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়া হলো, 5টা ছিল পিওকের মধ্যে, 4টে হচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ডের মধ্যে। আজকে দেখুন যে অ্যাটাকগুলো করা হয়েছে, কাউন্টার অ্যাটাক একদম লাহোরে কিন্তু করা হয়েছে। বলা হচ্ছে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম হ্যাজ বিন নিউট্রালাইজড। লাহোর মানে হচ্ছে হার্ট অফ দ্য কান্ট্রি। যেটা আমি প্রথম থেকেই বলছি যে আমাদের যে সাকসেস হয়েছে, উই শুড বি ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, বাট অ্যাট দি সেম টাইম দ্যাট হ্যাপিনেস শুড কন্টিনিউ, নট দ্যাট যে কিছু একদিনের মধ্যে যদি কিছু হয়ে যেয়ে থাকে, সেখানেও তো আমাদের একটা দায়িত্ব আছে। যেমন এই যে ওরা যে টার্গেটগুলো করেছিল, নিউট্রালাইজ আমরা করেছি ঠিকই, বাট দে প্রিপেয়ার্ড এ লিস্ট অফ ডিস্ট্রিক্টস, লুধিয়ানা, দেন চণ্ডীগড়, পাঠানকোট, তারপরে তোমার অমৃতসর, এই করে অনেকগুলো জায়গা ওরা 15টা জায়গা ওরা ডিসাইড করেছিল। এখন এই যে এদের যে রিয়াকশানটা, এইখানেও আমাকে আবার সেই বলতে হবে, গদাবাবু কিছু মনে করবেন না, এতগুলো আছে, এটা কোয়াইট লাইকলি যে এদের মধ্যে কেউ না কাউকে তো একজনকে খবরটা পাওয়া উচিত, যে এই খবরটা যারা তৈরি করছে, যে এতগুলো ডিস্ট্রিক্টকে, এতগুলো এয়ারপোর্টকে, অ্যাসেটকে তারা অলরেডি ডিসাইড করেছে যে আমরা এদের হিট করব। সুতরাং সেই জায়গাটায় আমাদের যে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে। আমি বলিনি। তারপরে তার মধ্যে একটা আবার বোধহয় অ্যাডেড হয়েছিল ভাটিন্ডা ওয়াজ অ্যাডেড অ্যান্ড ওয়্যার, ওটাকেও করা হয়েছে। আমি আপনার দর্শকদের সুবিধার জন্য তালিকাটা একবার বলে দিই। অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভুজ। ব্যাস, এইগুলো এখন আমাদের কিন্তু কমপ্লাসেন্সির কোনো জায়গা নেই। মিটিং অনেক মিটিং হয়ে গেছে। এখন যেটা আমাদের কোনো দায়িত্ব নেই, এই যে প্রোটোকল অ্যান্ড আদার থিংস আমরা নন মিলিটারি করেছি, আমরা তাদের উপর অ্যাটাক করেছি, কিন্তু মিলিটারি ইনস্টলেশনে এখন আমাদের তো আমরা উই ক্যান গো টু এনি এক্সটেন্ট, ওয়াই নট উই শুড গো? আমাকে বলো যে এইটাকে তো প্রলং করে কোনো লাভ নেই। আজকে ইফ দে ক্যান ফায়ার অ্যাট দ্য গুরুদুয়ারা হুইচ ইজ অ্যান সেঞ্চুরি ওল্ড পুঞ্চে, সেখানে যদি 3জন শিখ মারা গেছেন ওদের তাহলে আমাদের কেন আটকাচ্ছে? আমি তো বুঝতে পারছি না কেন আটকাচ্ছে। আমরা অনেক সহ্য করেছি, ওরা বলছে আমাদের নেই। আমরা কেন স্ট্রংলি ওই এভিডেন্সগুলো দেখাচ্ছি না কেন? ইউনাইটেড স্টেটস তারপরে UN আমাদের বলছে যে না, আমরা মাঝখানে তোমরা করো না, আমরা শান্তি এবং এসকালেট করো না। তাহলে যখন এখানে এসে ওরা যে এইসব চালালো, তখন কেন UN-এর হয়নি? না, আরেকটা লাইন, বহু চেষ্টা করার পরেও সিকিউরিটি কাউন্সিল ফেইলড টু ডিক্লেয়ার আজহার মাসুদ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল টেররিস্ট। এটা বহু বছর ধরে চলছে, কাটসি চায় না। আমি এখানে গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। সিকিউরিটি কাউন্সিলের কথা বলছেন, আজকে বিক্রম মিস্ত্রির এই যে সাংবাদিক বৈঠকটা পুরোটা যারা শুনেছেন তারা দেখবেন একটা জায়গায় তিনি বলছেন UNSCর তরফে এই পেহেলগাঁও হামলা নিয়ে যখন বিবৃতি দেওয়া হচ্ছে, যেখানে TRF অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফোর্স, যারা একবার নয় দুবার ওই পেহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে, সেই নাম যেন UNSCর বিবৃতিতে না থাকে, তার জন্য বারবার পাকিস্তানের তরফে চেষ্টা করা হয়েছিল। অথচ সেই পাকিস্তান নিজেদের বলছে তারা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়। একাধিক প্রমাণ আজকে পেশ করেছেন বিদেশ সচিব, যেখানে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তো বটেই, জঙ্গিদের মাথায় তুলে রাখে পাকিস্তান। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো একটা ছবি। এই যে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি, যেখানে একেবারে ড্রোন অ্যাটাক, হারপি ড্রোন দিয়ে কাউন্টার অ্যাটাক ভারতের তরফে করা হয়েছিল, তার ছবিও সামনে এসেছে, দেখুন।
একেবারে পাকিস্তানের যে 3টি শহর অন্তত তার এয়ার ডিফেন্স নষ্ট করে দিয়েছে। খেয়াল রাখতে হবে এইটা কিন্তু হচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ডে, এবং এইটা যেটা কিছুক্ষণ আগে বলছিলাম কার্যত কেন্দ্রস্থল, কেন্দ্রের মধ্যে পাকিস্তানের মূল ভূখণ্ডের মধ্যে পড়ে। আমি গদাধর চট্টোপাধ্যায়ের কাছে এইখানে আসতে চাইবো। আপনি দেখুন একেবারে কার্যত উইদাউট এনি প্রভোকেশন পাকিস্তানে অ্যাটাক এবং পরপর এগুলো করার চেষ্টা করছে। তার মানে ভারতের তরফে কাউন্টার অ্যাটাক করা হচ্ছে, এবং এইটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে এই অ্যাটাকটা ভারতের তরফে কেন করা হলো। তার কারণ 15টা শহরের সেনার বা ক্যান্টনমেন্ট এরিয়ায় যে সেনার ইনস্টলেশন রয়েছে সেইগুলোকে অ্যাটাক করার চেষ্টা পাকিস্তানের তরফে করা হয়েছে। আমার স্পষ্ট প্রশ্ন গদাধর বাবু, তার মানে কোথাও কি যুদ্ধের জন্য লাগাতার উস্কানি এবং প্ররোচনা, একেবারে টোটাল ওয়ারের জন্য পাকিস্তানের তরফে ভারতের উদ্দেশ্যে আসছে নাকি? ডেফিনেটলি ওরা দেখুন দুটো অ্যাটাক করছে এখন। একটা হচ্ছে যে ডিফেন্স ইনস্টলেশনস, সেকেন্ড হচ্ছে সিভিলিয়ানদের উপর। আপনি যদি দেখেন রাজৌরি, পুঞ্চ থেকে শুরু করে আপনি যদি চলে যান আপনি বারামুল্লা, যেখানেই আপনার হচ্ছে সেখানে সব সিভিলিয়ান। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে আর্মি চিফ, সেনা প্রধান, তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, অর্থাৎ এই প্রথমবার আর্মি চিফ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রীর যে বাসভবন লোক কল্যাণ মার্গ সেখানে গেছিলেন আর্মি চিফ এবং সেইখানে তিনি দেখা করেছেন। আপনারা জানেন যে এই অপারেশন সিঁদুর হওয়ার আগে একেবারে নৌবাহিনীর প্রধান তার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন, যিনি এয়ার চিফ মার্শাল তার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন। এইবার জানা যাচ্ছে অপারেশন সিঁদুরের পর আজকে তারপরে সর্বদল বৈঠক হয়েছে, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়ে দিয়েছেন এই অপারেশন সিঁদুর কিন্তু চলছে, ইটস স্টিল কন্টিনিউইং, অর্থাৎ এখনো পর্যন্ত অপারেশন সিঁদুর অব্যাহত রয়েছে। আর এখন খবর পাওয়া যাচ্ছে আর্মি চিফ তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনে লোক কল্যাণ মার্গে তিনি দেখা করেছেন। আমি বলছি কোথাও কি এইটা, তার মানে গদাধর বাবু যুদ্ধের পরিস্থিতির দিকে গোটা বিষয়টা যাচ্ছে বলে মনে হচ্ছে, নাকি ভারতের এটা চূড়ান্ত প্রস্তুতি যে কোথাও যদি যুদ্ধের দিকে গোটা বিষয়টা যায় আমরা প্রস্তুত? ডেফিনেটলি আপনি যদি প্রথম দিনের ফরেন সেক্রেটারি যদি আপনি বিয়ে দেখেন যে বলেছেন যে উই আর এক্সপেক্টিং সাম রিটালিয়েশন, উনি কিন্তু ওয়ার্নিং সিগন্যাল দিয়েছিলেন। নাম্বার 2 হচ্ছে যে আগে একটা কথা হলো ইউএন সিকিউরিটি কাউন্সিলের কথা। আপনি যদি দেখেন 9/11 যখন হয়, 9/11 ঘটনার পরে আমেরিকা কিন্তু ইউএন সিকিউরিটি কাউন্সিলে একটা রেজলিউশন নিয়েছিল, রেজলিউশন নাম্বার 1873, যেখানে বলা হয়েছিল যে কোনো স্টেটে কোনো টেরোরিস্টকে আশ্রয় দেবে না, টেরোরিস্ট ফান্ড দেবে না, এবং টেরোরিস্টে কোনো রকমের থাকবে না। তা সত্ত্বেও কিন্তু পাকিস্তান কিন্তু ক্রমাগতভাবে এটা দিয়ে থাকছে। সুতরাং ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশনের কোনো ইফেক্ট হয়েছে বলে আমার মনে হয় না। নাম্বার 2 হচ্ছে যে এই যে সিভিলিয়ানদের উপর অ্যাটাক যেটা করছে, এটা কিন্তু ডাইরেক্ট অ্যাসাল্ট অন ইন্ডিয়ান হেজিমনি, অর্থাৎ আর্মির এখন জবাব দেওয়া উচিত। কারণ হচ্ছে এই আনপ্রভোক যে ফায়ারিং চলছে, ক্রস বর্ডার টেরোরিজম নাম বলুন আর যে বলুন, কিন্তু অটোমেটিকলি সেলিং যে হচ্ছে বর্ডারে আমাদের, সেখানে মরছে কারা? মরছে ইন্ডিয়ান সিটিজেন্স। নাম্বার 2 যে ইন্ডিয়ান ইনস্টলেশন, যে 15টা আপনি ইনস্টলেশন বেছে যে বর্ডারিং এরিয়ার ইনস্টলেশনগুলোর উপর অ্যাটাক করলো, দ্যাট মিনস ওরা কিন্তু প্রভোকেশন, চূড়ান্ত প্রভোকেশন এখানে, এবং এর জবাব দেওয়া উচিত। একেবারে চূড়ান্ত প্রভোকেশন হচ্ছে, তার জবাবও কিন্তু তারা পাচ্ছে। আমি এই ছবিটা আমি আরেকবার দর্শকদের জন্য রাখবো, যেখানে লাহোর থেকে শুরু করে রাওয়ালপিন্ডি এবং করাচি, সেখানে কিন্তু একদম এই হারপি ড্রোন দিয়ে অ্যাটাক করা হয়েছে, কাউন্টার অ্যাটাক ভারতের তরফে করা হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যাঘাত তারা যদি করে পাকিস্তানের তরফে, ভারত কিন্তু বসে থাকবে না, জবাব দেওয়া হবে। আরেকবার ছবিটা দেখুন। এই তো হচ্ছে পাকিস্তানের এয়ার ডিফেন্সের পরিস্থিতি, যেখানে একেবারে নষ্ট করে দিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্সকে ভারত, সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। লাহোরে যে পাকিস্তানের এয়ার ডিফেন্স ইউনিট HQ-9 সেই সিস্টেম ভেঙে ছত্রখান হয়ে গেছে। রাওয়ালপিন্ডির এয়ার ডিফেন্স সিস্টেম সেটাও নষ্ট করে দিয়েছে ভারত। পাকিস্তানের কাছে থাকা চীন থেকে আসা এই HQ-9 সিস্টেম সম্পূর্ণ বিকল করে দেওয়া হয়েছে। হামলার আঁচ পেয়ে সক্রিয় হয়ে যায় ভারতীয় সেনা। ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম তাকে কাজে লাগিয়েছে ভারত।
যেভাবে জঙ্গিবাদ এবং জঙ্গিদের প্রশ্রয় দিয়ে থাকে, জঙ্গিদের আতুরঘরে পাকিস্তানকে পরিণত করা হয়েছে পাকিস্তানের সেনার প্রত্যক্ষ মদতে, আমি বলছি সমীরদা গুচ্ছ প্রমাণ তার হাতে এসেছে। একটা বিষয় তো এটা কিছুক্ষণ আগে বিক্রম মিস্ত্রিও দেখালেন, গতকাল আমরা দেখিয়েছিলাম যে পাকিস্তান ভারতের প্রত্যাঘাতে যাদের যে জঙ্গিদের মৃত্যু হয়েছে তাদের কফিনকে পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়ে পাকিস্তানের সেনা এবং পাকিস্তান পুলিশ পাকিস্তানের পতাকা নিয়ে বীরের সম্মান দেওয়া হচ্ছে, শহীদের সম্মান দেওয়া হচ্ছে। আজকে দেখা এই ছবিও দেখিয়েছি দর্শকদের মুরিদকে, যেখানে লস্কর ই তৈবার হচ্ছে ট্রেনিং সেন্টার, যেখানে আজমাল কাসবকে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ আলী জিন্নার ছবি। আমি বলছি মোহাম্মদ আলী জিন্না যাকে পাকিস্তানের জনক বলা হয়, পাকিস্তানের প্রতিষ্ঠাতা যিনি, আমি বলছি এই সমস্ত প্রমাণকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নিয়ে গিয়ে কতটা কোণঠাসা পাকিস্তানকে করতে পারে? সমিতা না কোণঠাসা, সত্যি কথা বলতে কি যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এটা নামে, কেউ মেনেছে ওকে কোনো দিন? সেটা কোনো দিনই হয়ে ওঠেনি। আমার হচ্ছে যে উই আর এ মাইটি নেশন, সেই জায়গাটায় আমাদের উপরে ওরা আঘাত হেনেছে, আমাদের নিরীহ মানুষকে ওরা গুলি করে সর্বসমক্ষে তাদের এক এক করে মেরেছে 26 জনকে। তারপরেও যদি আমরা চুপ থাকি অন্য কারণ পারমিশনের জন্যে, আই থিঙ্ক দ্যাটস অ্যাবসলিউটলি আনফেয়ার অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল। 15 দিন হয়েছে, তার মধ্যে 12 দিন ওরা এলওসি ভায়োলেট করেছে, এবং তার মধ্যে না আমি বলছি এই যে ছবিগুলো জঙ্গিদেরকে শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে, যেটা লস্কর ই তৈবার, সেখানে দেখা যাচ্ছে লস্কর ই তৈবার যেটা প্রশিক্ষণ কেন্দ্র মুরিদকেতে, সেখানে মোহাম্মদ আলী জিন্নার ছবি, সেখানে পাকিস্তানের সেনাপ্রধানরা নিয়মিত যাতায়াত করেন, যেটাকে একটা পশুপালন কেন্দ্রের মতন করে দেখিয়ে আসলে সেখানে জঙ্গি প্রশিক্ষণ হতো। এইগুলো একেবারে অকাট্য প্রমাণ ছবি সমেত এসেছে। আমি বলছি এইগুলো তো ইউনাইটেড নেশনে ভারতের পর থেকে জমা দেবে। না দেওয়া উচিত, কেননা যেখানে রাষ্ট্রীয় পতাকাকে তারা ইউনিফর্ম স্যালুট দিচ্ছে, যারা ওই টেররিস্টরা বলেছে, তার মানে এটা কি? ইট ইজ এ স্টেট স্পন্সর্ড। তারা এই আমি বলবো এটা তো খালি না, স্টেট টেররিজম, এটাকে আমি পার্সিয়ালি বলবো। কারণটা হচ্ছে ওই লোকগুলোকে ওদের কাছে বোধহয় আর এত কোনো কিছু মানে ভয় করে, এই চিফ টিফ সব বোধহয় ওদের ভয় করে, যার জন্যে যখন ইলেকশনে দাঁড়াতে চেয়েছিল এই হাফিজ সাঈদ, তখন কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কিছু নেগেটিভ করার মতো ওদের ক্ষমতা ছিল না, কিন্তু কোনো ক্রমে ওদের যিনি ইলেকশন কমিশনার ছিলেন বললেন নো, হি হ্যাজ গট নাম্বার অফ কেসেস এগেনস্ট হিম, টিল সাচ টাইম এটা যা না হবে আমরা একে নিতে পারি না। সেটা অনুযায়ী কিন্তু তুমি দেখতে পাওনি আজকে এই যে যখন বডিগুলো নিয়ে যাওয়া হলো, প্রত্যেকে উঠে দাঁড়িয়ে স্মার্টলি স্যালুটেড, কাঁধে নিয়ে চলে গেল ওরা ওদের বোধহয় গ্রেভইয়ার্ডে, যথাসম্ভব ওইখানে গিয়ে করবে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দরকার পড়লে আমরা এভিডেন্স দেব, কিন্তু এগুলো তো একেবারে আমাদের হাতের সামনে, চোখের সামনে, যে আমাদের দেশের মধ্যে এসে তারা যদি এরকম যে 4 জন ছেলে এখনো পর্যন্ত তাদের কোনো হদিশ আমরা পাইনি, যারা এই মেরে চলে গেছে, ওরা বলছে যে পাকিস্তানি সবাই না, 2 জন তো এই তোমার কাশ্মীরের ছেলে, আর 2 জন হচ্ছে আমাদের এইখানকার যারা পিওকের থেকে এসছে কিংবা পাকিস্তান থেকে এসছে, যার মধ্যে একজন হচ্ছে মুসা, হু ইজ এ কমান্ডো ট্রেন্ড, হাসিম মুসা। সেই জায়গাটায় আমাদের কোথায় লাগবে? আমি আজকে যদি পাকিস্তান সেনার প্যারা কমান্ডো, তারপরে এলিটির অপারেটর, না আমাদের তো সবচেয়ে বড় এভিডেন্স যদি তুমি আমায় জিজ্ঞেস করো, এই যে যারা এখনো কেঁদে যাচ্ছে, তাদের সামনে যারা হত্যা করেছে সেই পাকিস্তান থেকে এসে, তারা এভিডেন্স হতে পারে না? হিউম্যান এভিডেন্স, তাদের চোখের সামনে হয়েছে এটা, তাহলে আমরা কি আমাদের নিজেদের যারা করেছে তাদের আমরা ডিসকার্ড করব? মণিশঙ্কর চট্টোপাধ্যায় অনেকক্ষণ থেকে বলতে চাইছি, যেটা হচ্ছে যে আমাদের যে একটা যুদ্ধের আবহ কয়েকদিন ধরেই তো চলছে, 15 দিন ধরে আমরা অনেক খবর আমরা টিভির মধ্যে দেখতে পাচ্ছি। আমরা যেটুকু জানতাম যে সত্যি হিন্দুদেরকে বেছে বেছে নাম করে এবং ইনসাল্ট করে প্রধানমন্ত্রীকে মেরেছে, তার জন্যে আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম পাকিস্তানকে অ্যাটাক করার জন্যে। সমীরদাকে দেখছিলাম বরাবরই উনি যেটা বলছেন আমি সাপোর্টই করি, যে সত্যি কী আমরা করেছি। এখন দেখা যাচ্ছে যে কয়েকদিন ধরে যে টিভির খবরেই তো আমরা সব কিছু দেখতে পাচ্ছিলাম যে পাকিস্তান খান হয়ে গেছে, ওদের জিনিসপত্রের দাম এমন বেড়ে গেছে, ওরা নিজেদের ঘরেই ওরা মানে নানাভাবে বিধ্বস্ত। তারপরে দেখছি একদিনে 15টা জায়গায় অ্যাটাক, অ্যাকর্ডিং টু দ্য ভুল তথ্য দিচ্ছেন। 15টা জায়গায় অ্যাটাক নয়, অ্যাটাকের চেষ্টা করা হয়েছে, যেটাকে ব্যর্থ করেছে ভারত। যেটা বলছি আমি বলছি যে 15টা জায়গায় মানে ইয়ে করার চেষ্টা করেছে, সেইখান থেকে যত ভারত প্রতিহত করেছে।
তাহলে আমার কথা হচ্ছে গর্ব হওয়া উচিত। না একদমই পাকিস্তানের জন্য একদমই হচ্ছে। আমি বলছি যে পাকিস্তানকে glorify করছেন না, বলছি যে আমরা পাকিস্তানের দালালি করছেন কেন? পাকিস্তানকে বিধ্বস্ত করব সেই চেষ্টা করব, নাকি পাকিস্তান আমাদেরকে অ্যাটাক করলে কিভাবে প্রতিহত করব সেই চেষ্টা করব? আমি একটা বিষয় বুঝুন, এক সেকেন্ড, আমি একটা কথা পরিষ্কার করে দিই। আমি শঙ্কুদেব পান্ডা এবং মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে থামিয়ে এইটা স্পষ্ট করে দিই, জানবেন আমাদের দেশ কখনো আগে কারোর উপর অ্যাটাক করে না, কিন্তু ভারতের ওপর যদি অ্যাটাক হয়, আমাদের মাতৃভূমির ওপর যদি অ্যাটাক হয়, তার কাউন্টার অ্যাটাক সুদে আসলে তার জবাব দেয়। আপনি একটা জিনিস, আপনি একটা কথা খেয়াল করবেন, শুনুন আমি দুটো কথা বলে দিই। আজকে বিক্রম মিশ্রি, শুনুন দর্শকদেরও শুনতে দিন, এইটা বিক্রম মিশ্রি স্পষ্ট করে দিয়েছেন, যদি ফার্দার এসকালেশন পাকিস্তান করে তাহলে তার জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাদেরকে। তার আগে রাজনাথ সিং তিনি আজকে একটা মন্তব্য করেছেন, তিনি বলছেন ভারত সংযমে বিশ্বাসী, যে কোনো সমস্যার সমাধান আলোচনার মধ্যে দিয়ে সম্ভব, এটা ভারত বিশ্বাস করে, কিন্তু সেই সংযমের সুযোগ যদি কেউ নেওয়ার চেষ্টা করে গতকালকের মতন প্রত্যুত্তর সমানভাবে দেওয়া হবে, তার জন্য যারা যেন প্রস্তুত থাকে। শঙ্কুদেব পান্ডা, দেখুন, আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে পাকিস্তানের প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো সিম্প্যাথি নেই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মণিবাবু এসে এখানে কোনো ভালোবাসা, কোনো আবেগ দেখাবেন না, বলছি দেখাবেন না, ভুল কথা বলবেন, ডিসকাস করবে না। এইটা কোন আমি দেশের বিরুদ্ধে কথা বলিনি, আমি বলছি এতদিন ধরে যে কথাগুলো হচ্ছিল যে পাকিস্তানকে উচিত শিক্ষা দেব, আজকে হচ্ছে পাকিস্তান আমাদেরকে অ্যাটাক করে হিন্দু মায়েদের প্রতিহত করব সেই চেষ্টা, সিঁদুর মুছে দেবে, মধ্যে তো ডিফারেন্স আছে। একদম দালালি করবেন পাকিস্তান, দালালি এক এক করে মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ, মাইন্ড তুমি ল্যাঙ্গুয়েজ, তুমি তোমার ল্যাঙ্গুয়েজটা ঠিক করো, করবেন না, তুমি কি বলতে চাও? তোমার শুভেন্দু পাকিস্তানের জন্য ভালোবাসা মমতার সঙ্গে কম্পেয়ার করছে যুদ্ধটা নিয়ে। আপনাদের জন্য আমার কথা হচ্ছে শুভজিৎ, যে আমাদের যেটা ছিল পাকিস্তানের যেটা ছিল এখানে পাকিস্তান যেভাবে আমাদেরকে অ্যাটাক করেছে তার একটা যোগ্য জবাব দেবো, কিন্তু এখন দেখছি যেটা হচ্ছে পাকিস্তানি আমাদেরকে অ্যাটাক করতে পারে, কিভাবে প্রতিহত করবে আমরা চেষ্টা করে যাব। আপনি আবার সঠিকটা অন্যদিকে ঘোরাচ্ছেন, কিভাবে প্রতিহত করব তার চেষ্টা নয়, একেবারে যখন হামলার চেষ্টা হচ্ছে, আপনি হামলার শুনুন হামলার চেষ্টা সেটাকে ব্যর্থ করেছে। আমি আবার বলছি, আজকে উইং কমান্ডার এবং কর্নেল যেটা প্রেস কনফারেন্সে যেটা বলেছেন, সেখানে তিনি বলছেন যে যেহেতু যেখানে সেনার বিভিন্ন ইনস্টলেশনকে টার্গেট করা হয়েছিল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করা হয়েছে, একটা কথা উল্লেখ করেছেন, সেম ডোমেইন অ্যান্ড সেম ইন্টেন্সিটি, যেখানে যেখানে টার্গেট করা হয়েছিল তাদেরও সেখানে সেখানে টার্গেট করা হয়েছে। এইটা তো স্পষ্ট করে দেওয়া হয়েছে। 15 জায়গায় হামলা করার চেষ্টা করে, লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালানো হয়েছে, তারপর রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে একেবারে আছড়ে পড়েছে, খুব কাছে, স্টেডিয়ামের খুব কাছে এই ড্রোন আছড়ে পড়েছে, ফলে আজকে রাতে এই স্টেডিয়ামে একটা ম্যাচ হওয়ার কথা ছিল, এই ম্যাচ এখন অনিশ্চিত হয়ে গিয়েছে। এখন এরপর পাকিস্তানের অন্দর থেকে কি কথা উঠে আসছে একবার রাখবো আপনাদের সামনে। कल रात इंडिया ने पाकिस्तान के ऊपर 24 मिसाइल हमले किए। इंडिया ने जो टारगेट सेट किया हुआ था, इंडिया ने वो टारगेट अचीव किया। एक भी मिसाइल को हम रोक नहीं सके, सारे हमले हम रोकने में नाकाम रहे। वो जो कहते हैं ना कि इंडिया ने घुस के मारना था, इंडिया ने वाकई घुस के मारा। और हैरानगी की बात यह कि अभी इंडिया ने किसी फौजी तंसीबात को निशाना नहीं बनाया, अभी इंडिया ने हमारे किसी छोमनी के ऊपर, कैंट के ऊपर या किसी ऐसी हसास जगह के ऊपर अटैक नहीं किया। यही 24 के 24 मिसाइल अगर हमारे किसी हसास जगह के ऊपर टारगेट किए जाते तो अब तक तो प्रोग्राम बढ़ चुका होना था। মানে ভারত তার একেবারে পিন পয়েন্ট অ্যাটাকে কতটা সফল এই সার্টিফিকেটটা পাকিস্তানের ভেতর থেকে আসছে। আমি এখানে গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি দুটো জায়গার তথ্য দর্শকদের দিলাম, দুটো রাজ্য জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব। আপনার কোথাও কি মনে হচ্ছে ব্ল্যাকআউটে ড্রিল করা, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ব্ল্যাকআউট চলবে? শ্রীনগর, অবন্তিপুরাতে যে সমস্ত কাছাকাছি বেসরকারি সরকারি স্কুল বন্ধ রাখা হবে আগামী দুদিন, সবটা হচ্ছে সতর্কতামূলক পদক্ষেপ বলে মনে হচ্ছে আপনার? ডেফিনেটলি, কারণ হচ্ছে যত ভাইটাল ডেস্টিনেশন আছে, পার্টিকুলারলি আপনার জেএনকে বা শ্রীনগর, জেএনকে ধরুন, জেএনকে এবং পাঞ্জাব অ্যাক্রস দ্য বর্ডার লাইন, সমস্ত জায়গায় সতর্কতামূলক এই অবলম্বন করা দরকার। এবং কারণ হচ্ছে যে পাকিস্তান কিন্তু আনপ্রভোকড আমাদের অ্যাটাক করার চেষ্টা করবে এবং সেটা করে যাচ্ছে। আপনি যদি দেখেন যে এই 15টা জায়গায় অ্যাটেম্প করেছিল, পারেনি, কারণ আমরা যেহেতু আমরা সজাগ ছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে আপনি এলওসি দিয়ে যদি দেখেন, এলওসি দিয়ে কন্টিনিউয়াসলি ওটা সেলিং করে যাচ্ছে। এবং ইভেন ইফ আপনি পুঞ্চে যে গুরুদ্বারাটা, এটা এলওসি থেকে অনেক দূরে,
অনেক দূরে এলওসি থেকে, কিন্তু সেখানে কিন্তু ফায়ারিং করে সেই গুরুদ্বারাটাকে অ্যাটাক করেছে এবং সেখানে 3 জন শিখ নাগরিক মারা গেছে আমাদের এখানে। সুতরাং ওরা কিন্তু টোটালি, এবং আমাদের যদি আপনি এরিয়াটা দেখেন রাইট ফ্রম আগ্নুর, আপনি যদি এই এলওসি ধরে হাঁটতে শুরু করেন তাহলে আগ্নুর থেকে শুরু করে একদম পুঞ্চ পর্যন্ত টোটাল জায়গাতে আমাদের ভিলেজ রয়েছে, অনেক ভিলেজ বসতি আছে, চাষবাসের জমি আছে। এই সময় ভুট্টা হয়, বড় বড় ভুট্টা গাছ হয় বর্ডারিং এরিয়াতে এখন এই সময়টায়, সব এই ড্যামেজের মধ্যে চলে যাবে। আবার যদি বারামুল্লা উড়ি সেক্টরে যান সেখানে কিন্তু এখন পাহাড়ি আছে এবং বারামুল্লাতে দেখলাম এখনও বরফ রয়েছে। তার মানে ওই এরিয়াতেও কিন্তু আনপ্রভোক ওরা কিন্তু ফায়ারিং করে যাচ্ছে। এখন উচিত হচ্ছে যে এই যারা ফায়ারিং করছে তাদের উপর এয়ার অ্যাটাক করবে কিনা সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স ঠিক করবে। এক তো ইনফ্যান্ট্রি ওখানে ফাইট করছে, আমাদের ডিপ্লয়মেন্ট আছে, আমাদের কোর হেডকোয়ার্টার আছে ওখানে, তারা করবে। এবং শুধু আর্মি না, এখন ওটাকে এয়ার যদি অ্যাটাক না করলে আমাদের সিভিলিয়ানের কোলাটারাল ড্যামেজ কিন্তু অনেক হচ্ছে। কিন্তু উল্টো থেকে দেখুন, আমরা কিন্তু এখনও পর্যন্ত একটা কোনো সিভিল অথরিটির উপর বা সিভিল আমরা অ্যাটাক করিনি, কার্যত জিরো কোল্যাটারাল ড্যামেজ করা হয়েছে। এক শুধুমাত্র বেছে বেছে জঙ্গি কোনো একদম একেবারে। আমি আরেকটা বিষয়ে আসতে চাইবো, পাকিস্তানের ষড়যন্ত্র কতটা নিচে নামতে পারে একবার সমীরদা ভাবুন। তখন 22 তারিখে হিন্দু পরিচয় দেখে বেছে বেছে হামলা করা হলো, মানে ভারতের যে ধর্মনিরপেক্ষতা, যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা ভারতের অন্যতম শক্তি, সেইটাকে টার্গেট করার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টা বারে বারে করা হচ্ছে। আপনি শুনলেন যে বিক্রম মিশ্রির সাংবাদিক বৈঠক এটাও বলছেন যে একেবারে পুঞ্চে যে গুরুদ্বারা শিখদের ধর্মস্থান, সেইটাকে অ্যাটাক করা হচ্ছে। না, কি করা উচিত? এই সময়ে আমার মনে হয় যে এই যে একটা ডিভিশন করার আপ্রাণ চেষ্টা পাকিস্তানের তরফ থেকে, আইএসআই এর তরফ থেকে বেশি, বিকজ আইএসআই ওদের ইনফ্যাক্ট কই চিফ টিপ কেউ কিছু না, ওদের হচ্ছে আসল হচ্ছে আইএসআই যেটা করে ওদের। সেই জায়গাটায় আমাদের আরও বেশি কিন্তু সতর্ক হয়ে অ্যাগ্রেসিভ পশ্চার নিতে হবে। উই শুড নট বি অন দ্য ডিফেন্সিভ পশ্চার। এতদিন আমরা ডিফেন্সিভ পশ্চারে রয়েছি, কিন্তু এখন যেটা দ্যাট শুড বি অফেন্সিভ পশ্চার। কারণ ওরাই আমাদের শিখিয়েছে যে আমরা এইভাবে ভায়োলেট করেছি, আমরা এতদিন ধরে কিন্তু করেছি, কোনোভাবে আমরা কোনো প্রোটোকল আমরা কিন্তু ভাঙিনি। কিন্তু কতদিন ধরে এটাকে সহ্য করা যাবে? এই আজকে দেখা গেল যে 12 জন না কতজন ওরা বলবে শহীদ হয়েছে। আমি বলছি যারা ছিল এইসব টেররিস্ট তারা মরেছে। যেহেতু তারা মরেছে, তাহলে সেই জায়গাটায় ওরা যেভাবে তাদের অনার দিয়ে নিয়ে গেছে তার অর্থটা কি? দে ওয়ার প্লেসড ইন দ্য ভেরি হাই প্লেসেস ইন দ্য গভর্নমেন্ট অলসো, প্রবাবলি ইনডাইরেক্টলি। তাহলে মানে রাষ্ট্রীয় পতাকা, এই যে আমরা দেখেছি আমাদের যে ছেলেরা শহীদ হয় তাদের উপরে উই ড্রেপ দ্যাট, বাট আদারওয়াইজ এদের যখন করছে ওরা, তার মানে এটা কি? দে আর অ্যাবসলিউটলি টোটালি ইনডেটেড অর টোটালি ইমার্সড উইথ দ্য টেররিস্ট অ্যান্ড টেররিজম এই পাকিস্তান। আর যে জিনিসটা এটা কিন্তু আমার হঠাৎ মাথায় এসেছিল বলে বলছি, এভিডেন্সটা কী চায়? ওই যে মায়ের মানে কান্না, তিনি কি এভিডেন্স দিতে পারেন না? তারই স্বামীকে তো মারা হয়েছে। সুতরাং এর থেকে ভালো লাইভ এভিডেন্স কোথায় পাওয়া যায়? আমাদের এদের নিয়ে যদি ইউনাইটেড নেশনসে দাঁড় করিয়ে দেওয়া যায় যে এদের জীবনটা কে ফিরিয়ে দেবে, এইসব তখন কে উত্তর দেবে? কারোর উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নেই ওখানে। সেই জন্যে সুতরাং এই এভিডেন্সগুলো, পেপার এভিডেন্স এক জিনিস, আই উইটনেসের এভিডেন্স এক জিনিস, সেটা এভরিবডি নোজ। সেই জায়গাটায় আমার মনে হয় যে এই অ্যাঙ্গেলটাও দেখা উচিত যে এদের ইয়ের থেকে আমরা তাদের মানে নৃশংসভাবে হত্যা করেছি। আর একটা জিনিস আমি যেটাই পাই, সুযোগ পাই, ওই 4 জনকে কেন এতদিন খুঁজে পাওয়া যায়নি যারা এই আজকে যে ইয়েটা হলো সিচুয়েশনটা, তার দায়ী একেবারে নিঃসন্দেহে। এইবারে দেখার বিষয় যে এই সমস্ত তথ্যগুলোকে কিভাবে আন্তর্জাতিক মহলের সামনে নিয়ে এসে আইএমএফকে কার্যত তার কাছে নিয়ে এসে অর্থনৈতিকভাবে কার্যত পঙ্গু পাকিস্তানকে করে দেওয়ার পথে হাঁটে কিনা ভারত, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে।